আজকের বিশ্ব রাজনীতির অস্থির সমীকরণে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ থেকে শুরু করে পরমাণু শক্তির নতুন লড়াই সবই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন দেখে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আগামী সপ্তাহে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তো দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ইয়োনহাব জানিয়েছে এই সফর চলতি মাসের শেষের দিকে বা জুনের শুরুতে হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতিমধ্যে পিয়ংইয়ং সফর করছেন। শি এর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রোটোকল টিম ইতিমধ্যে উত্তর কোরিয়ার রাজধানীতে পৌঁছেছে বলে জানা যায়। তো এই সফর চীন ও ডিপিআরকের ব্যাপক সহযোগিতার 65তম বার্ষিকীর সঙ্গে মিলে যাচ্ছে। কূটনৈতিক সময়সূচি এই বিন্যাস গুরুত্বপূর্ণ। শি গত সপ্তাহে বেইজিংয়ে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। পুতিন এ সপ্তাহে বেইজিংয়ে এসেছেন। শি কয়েকদিনের মধ্যেই পিয়ংইয়ং যাচ্ছেন। ওয়াশিংটন যখন ইরান ইস্যুতে ছাড়ের আশা করেছিল, তখন চীন স্বয়ংক্রিয়ভাবে তার বিকল্প কূটনৈতিক অক্ষকে আরও শক্তিশালী করছে। ট্রাম্পের গ্র্যান্ড বার্গেন কাঠামো বাস্তব সময়ে দুর্বল হয়ে পড়েছে। বেইজিং স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে তার প্রকৃত অংশীদারিত্ব কোথায়। এদিকে ইটালিতে ফিরছে পরমাণু শক্তি। 4 দশকে নিষেধাজ্ঞার পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটিতে আবারও পারমাণবিক বিদ্যুৎ চালুর উদ্যোগ নিয়েছেন। মেলোনির মতে এতে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং আমদানির উপর নির্ভরশীলতা কমবে। চলতি গ্রীষ্মেই ছোট মডুলার রিঅ্যাক্টরের আইনি কাঠামো উপস্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে 1986 সালের চেরনোবিল ও 2011 সালের ফুকুশিমা স্মৃতি এখনও ইটালির জনগণের মনে ভয়ের কারণ হয়ে আছে, যার ফলে অতীতে গণভোটগুলোতে জনগণ এর বিপক্ষে রায় দিয়েছিল। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইটালি। এছাড়া ফ্রান্স ইতামার বেন গাভিরের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে। গাজাগামী গ্লোবাল সামুদ ফ্লোটিলার কর্মীদের নিয়ে প্রকাশিত বিতর্কিত ভিডিও ও তাদের প্রতি আচরণ নিয়ে আন্তর্জাতিক ক্ষোভের পরে এই পদক্ষেপ নেওয়া হয়। সূত্র রয়টার্স, ফ্রান্স 24 ও ক্লাস রিপোর্ট। এরই মধ্যে গত কয়েকদিন আগে পারমাণবিক বাহিনীর মহড়ার ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এবারে ইরান প্রসঙ্গ। তো কোনো ধরনের সমঝোতা ছাড়াই তেহরান ছাড়লেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের উপর ইরান তাদের চূড়ান্ত জবাব জমা দিয়েছে। এটি প্রত্যাখ্যাত হলে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ওইদিকে এক সপ্তাহের বেশি সময় তেহরানে অবস্থানের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও ইরান ছেড়েছেন। সূত্র মিডল ইস্ট স্পেকটেটর। তো আল জাজিরা ও মিডল ইস্ট স্পেকটেটরের তথ্য অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্ভাব্য শান্তি আলোচনার কথা শোনা যাচ্ছে তা হলো যুদ্ধবিরতি, লেবানন সহ পুরো অঞ্চলের চলমান সব ধরনের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, অবরোধ প্রত্যাহার, যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ তুলে নিতে হবে এবং বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ খুলে দিবে। এরপরে হলো সৈন্য প্রত্যাহার, মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনীকে সরে যেতে হবে। এরপরে হলো পারমাণবিক ইস্যু, বর্তমানে শুধু যুদ্ধ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জটিল বিষয়গুলো আলোচনার পরবর্তী ধাপে রাখা হয়েছে। সহজ কথায় এই চুক্তিটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা কমে আসবে এবং বাণিজ্যিক পথগুলো স্বাভাবিক হবে। তবে পরমাণু বিষয়ক মূল বিতর্কটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। এক্সিওস থেকে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি না হওয়ায় ক্রমেই হতাশ হয়ে উঠেছেন। তাই তিনি এখন একটি চূড়ান্ত বড় সামরিক হামলার সম্ভাবনার কথাও তুলছেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এমন একটি হামলা চালানোর পর তিনি বিজয় ঘোষণা করে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারেন। এদিকে রয়টার্স থেকে জানা গেছে, ইরানে সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের মধ্যে রাখার আদেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যুদ্ধের আগে ইরান ইঙ্গিত দিয়েছিল যে তারা তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের বারবার সামরিক হুমকির কারণে ইরান তাদের সেই অবস্থান পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইরান এখন তার সমৃদ্ধ ইউরেনিয়াম তার দেশের বাইরে অন্য কোথাও পাঠাবে না। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ইরানের আইনগত অধিকার এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ইরানেরই। এরই মধ্যে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে একটি স্থায়ী টোল ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী ইরান বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের উপর নতুন শুল্ক আরোপের পাশাপাশি চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে। আর এরই মধ্যে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে যে যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরান আবার ড্রোন উৎপাদন শুরু করেছে। সিএনএনের তথ্য অনুযায়ী তেহরান প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে বড় অংশের ড্রোন সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে।
রাশিয়া ও চীনের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন আলোচনা চলছে। বহুল আলোচিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প এখন চূড়ান্ত চুক্তির অপেক্ষায় আছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আর্থিক শর্ত ও ব্যয় নিয়ে মতপার্থক্যের কারণে প্রকল্পটি এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে ডলার নির্ভরতা কমানোর ক্ষেত্রে দুই দেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। রুবল ও ইউয়ানে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে তারা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় চেষ্টা করছে। তো বিশ্লেষকদের মতে এটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এদিকে কিউবার প্রতি নিজেদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। বেইজিং বলছে তারা কিউবার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টার পাশে রয়েছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 2023 সালের পর থেকে চীন ও রাশিয়া কিউবায় তাদের গোয়েন্দা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ফ্লোরিডায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি বাড়াতে কিউবার বিভিন্ন সিগন্যাল গোয়েন্দা কেন্দ্র ব্যবহার করা হচ্ছে। এবারে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ, তো ব্লুমবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের আগে যুদ্ধের সমাপ্তি চান। তবে তিনি এমন একটি সমাধান খুঁজছেন যা রাশিয়ার জন্য বিজয় হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে। এর মধ্যে ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউরোপের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ও রয়েছে। আরেকটি খবর, বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 23 মে আজ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে সংগ্রহ করা তেলের মাধ্যমে যে আয় হয়েছে তা দিয়ে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের খরচ প্রায় 25 গুণ পর্যন্ত উঠে এসেছে। তিনি তার বক্তব্যে বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি, খুব একটা খারাপ না। আমরা সেখানে এত বেশি পরিমাণ তেল সংগ্রহ করেছি যে তা দিয়ে ইরান যুদ্ধের পুরো খরচের অন্তত 25 গুণ উঠে এসেছে। তো সব মিলিয়ে বিশ্ব রাজনীতির বর্তমান চিত্র স্পষ্টভাবে দেখাচ্ছে যে পারমাণবিক শক্তি, জ্বালানি নিরাপত্তা, সামরিক প্রতিযোগিতা এবং নতুন ভূ রাজনৈতিক জোট আগামী মাসগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে যাচ্ছে। আপনাদের মতে বিশ্ব কি সত্যি একটি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগোচ্ছে? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।